তো রান্না বান্না থেকে শুরু হয়ে গেল আবার আমার ব্লগটা। আপুরা ভাইয়ারা কেমন আছেন? তো আজকে ভিন্ন রকম আমি আর একটা ভর্তা বানাবো ধনিয়ার পাতার। দেখতে থাকুন কী কী দিচ্ছি। ও যে কালকের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার এখানে একটা ভাগ্নি আছে, সে আমার হাতের ভর্তা খেতে চেয়েছে। তো এখন ভর্তা তো বানিয়ে দেওয়াই লাগবে, যেহেতু সে খেতে চেয়েছে। সে শুধু বানাতে পারে না বলে এখন আমার কাছে আবদার করেছে, কিছু করার নাই। তো আজকে আমি দেখেন কিভাবে আজকে ধনিয়ার পাতা দিয়ে 1 কোটি ইলিশ মাছের ন্যাস এবং কিছু চিংড়ি মাছের মাথা এবং কিছু চিংড়ি মাছ, এগুলো দিয়ে আমি আজকে ভর্তাটা তৈরি করব। তো এই ভর্তাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে, খুবই মজা। আর এর সাথে এখন আমি অ্যাড করে দিলাম শুকনা মরিচ আর একটু লবণ। এখানে কিন্তু সব কিছু আমাদের জানাশোনাই জিনিসগুলো আছে, যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে। আপনি ঘরে রাখা জিনিসগুলো দিয়েই কিন্তু মজাদার একটা ভর্তা তৈরি করে নিতে পারেন বা চাটনি তৈরি করতে পারেন, যেটা গরম ভাতের সাথে এই শীতের দিন খুবই মজা লাগে। এবং আপনি যদি আজকে খান, আজকে তো একরকম ভালো লাগবে, কালকে যখন আপনি সকালবেলা এই জিনিসটা বাসি করে খাবেন তখন বেশি মজা লাগবে। শীতের দিনে এমন একটা জিনিস হয়েছে কি জানেন, আমার কাছে কিন্তু খুব মজা লাগে। কার কাছে কেমন লাগে শীত আমি জানি না, কিন্তু আমার কাছে বেশ মজাই লাগে। কারণ আমি যদি রান্না বান্না করে রাখি, সেটা আমাকে অনেক সময় ফ্রিজে উঠাতে হয় না, নর্মালে রাখার টেনশন থাকে না। অনেক সময় আমরা মেয়েরা ভুল করে রান্নাটা রেখেই দিই, উঠাবো উঠাবো করে মনে থাকে না, ওইভাবে রেখে দিই, কিন্তু একসময় উঠে দেখি সকালবেলা যে গন্ধ হয়ে গেছে। কিন্তু এখন আর যদি ইচ্ছা করে ঘুমিয়ে যাই তরকারি রেখে, তাহলে টেনশন মুক্ত থাকি। কেন জানেন? শীতের দিন, আর এই গ্রাম অঞ্চলে একটু বেশি শীত পড়ে, ঘুমিয়ে গেলেও জানি যে ভালোভাবেই তরকারিটা পাবো। তো গত ভিডিওতে আপনাকে দেখালাম যে মাংসর তরকারি একটু ছিল, সেটা কিন্তু কালকে পালং শাক দিয়ে চিংড়ি মাছের ভাজি করেছিলাম, আর সেই তরকারিটা খেয়ে ফেলেছি। আজকে এই ভর্তাটা করব, আর নতুন যে বেগুনটা কিনেছি সে বেগুনের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি এই বেগুনটা কখনো খাইনি, আজকে আমি প্রথম খাবো। এবং এটাও ইলিশ মাছের সাথে কিভাবে আমি কষা কষা বেগুন ইলিশ বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে এগুলা ভেজে নিচ্ছি। মনে হবে যে হ্যাঁ ভাজা ভাজা পুরোটা হয়ে গেছে, তখন আপনি এর ভিতরে এই কালো জিরা দিয়ে দিবেন। কালো জিরাটা কিন্তু খুবই কাজের, আমাদের শরীরের জন্য খুব উপকার। কালো জিরাটা কিন্তু আমি সব কিছুতেই কম বেশি খাওয়ার জন্য চেষ্টা করি, এবং এতে কিন্তু অনেক কিছু আছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়িয়ে দেয়। আচ্ছা, তো এই তো দেখুন আমার হয়ে যাচ্ছে ভর্তা। অবশেষে এর ভিতরে চলে যাবে এই যে ধইনা পাতা। ধইনা পাতা যে আমার এতই ফেভারিট, যখন আমি এই ধইনা পাতাটা দিই জানেন কার কেমন হয় আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে সেই গন্ধটা লাগে। মনে হয় যে এই গন্ধটা আমার নাকে মনে হচ্ছে লেগেই আছে। কিন্তু আমার ছোটো মেয়ে এই ধনিয়ার পাতার গন্ধটা সহ্য করতে পারে না, আমার ছেলেও পারে না। এইভাবে একটা লোভনীয় ভর্তা হয়ে যাবে। এটা আমি ব্লেন্ডারে দিলেই ব্যাস আমার ঝামেলা শেষ। আমি সেই কড়াইটা না ধুয়ে কিন্তু অল্প তেল দিয়ে দিলাম, কারণ এই কড়াইয়ের ভিতরে এখন আমি আলাদা আলাদা করে বেগুন আলুটা আমি ভাজা ভাজা করব, দিয়ে উঠিয়ে নিয়ে এটার সাথে আমি ইলিশ মাছটা সুন্দর করে ভুনা করব। আজকে ইলিশ মাছের ভুনা হবে এই বেগুনের সাথে। নতুন একটা বেগুন কিনেছি, এই বেগুনের, এটা নতুন আবার কি বেগুন, এরকম বেগুন তো পাওয়াই যায়, কিন্তু আমি তো নতুন খাচ্ছি এই জন্য বললাম।
এটাও হয়তো বলতে পারেন যে বাংলাদেশে থাকার পরেও আপনি এই বেগুনটা এখনও খাননি। অনেক সময় আছে যে হয়তো ট্রাই করিনি, করা দরকার ছিল, কিন্তু আমার কেন জানো আমাদের দেশি বেগুনগুলোই ভালো লাগে, তো আমি এর জন্যে এই বেগুনের প্রতি অত বেশি আমার মানে চাহিদা ছিল না। কিন্তু কালকে হঠাৎ করে বেগুনগুলো দেখার পরে মনটা বলল যে আজকে এই বেগুনটা নিই আর এই বেগুনটা একটু খাওয়ার ট্রাই করি। তো সেজন্য কিন্তু এই বেগুনটা আমি নিয়েছি। তাছাড়া বাংলাদেশে তো এখন অনেক কিছুই পাওয়া যায়, এটার জন্য আপনার বাইরে যাওয়া লাগে না বা বাইরে থেকে কেনা লাগে না। তো যাই হোক, বাংলাদেশে আসি বলেই সবই যে আমি খেয়েছি তা না, মানুষের কিছু রুচিরও থাকে, তেমন মনে করেন আমারও। তো যাই হোক, কাউকে মিন করে আমি কথা বলছি না। ঠিক আছে, আমি আজকে বেগুনটা ভাজতে ভাজতে আপনাদের কাছে কিছু গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে একটা মেয়ে এবং একটা ছেলে, বলতে পারেন কাল্পনিকও আছে, আর যদি কারো বাস্তব চরিত্রের সঙ্গে মিল খেয়ে যায় তাহলে আমার কিছু করার নেই। একদিন একটা মেয়ে ওর সংসারে রান্নাবান্না শেষ করে সেই গোপনে গোপনে মোবাইলে কী যেন করে। তো আচ্ছা ঠিক আছে, গল্প শুরুটা এরকম না, শুরুটা আমি আপনাদের মাঝে অন্যরকমভাবে তুলে ধরছি। শুরুটা হবে এরকম: মেয়েটা গোপনে একটা চ্যানেল খুলেছিল, যেটা ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব। কিন্তু সে কোনো খারাপ উদ্দেশ্যে চ্যানেলটা খুলেনি, সে খুলেছিল তার প্রতিভাটাকে দেশবাসীর কাছে, বিশ্বের কাছে জানানোর জন্য। কিন্তু কিছু মানুষের মন এটাকে খুব সন্দেহ চোখে দেখে। তো মেয়েটাও জানতো না যে তার সাথে এরকম কোনো সন্দেহপ্রবল কাজ হবে, বা খুব কাছের মানুষটাই তাকে সন্দেহ করবে বা কুটি কথা বলবে বা খারাপ চোখে দেখবে। একদিন মেয়েটা তার ইউটিউবের বা তার শ্যুট শেষ করে মোবাইলে এডিট করছিল। এডিট করতে তাকে মোবাইলের ভিতরে এমনভাবে মনোযোগ দিতে হয়েছিল যে সে ভুলেই গেছিল যে ওর বাসার মানুষ আশেপাশে কখন আসছে কখন যাচ্ছে, সে ওই দিকে কোনো মনোযোগই ছিল না তার। হঠাৎ করে একজন বলে বসলো, এই ফোনটা নিয়ে কী করছো? কী করো ফোনে? পরকীয়া করছো না তো? ফোনের ভিতরে তোমার কী এমন আছে যে সারাক্ষণ তুমি ফোনের ভিতরে চোখটাকে ঢুকিয়ে রাখো, অন্য কোনো কাজ নেই? যখনই দেখি তখনই শুধু ফোনের ভিতরে লেগে থাকো, বাসা আসলেই দেখি ফোনের ভিতরে তোমার চোখ। কারোর সাথে আবার পরকীয়ায় জড়ে গেছো না তো? মেয়েটা কিছুক্ষণ থমকে দাঁড়ালো, অবাক হয়ে সে বাকরুদ্ধ চোখে তার পরিচিত মানুষের দিকে তাকিয়ে থাকলো যে আমি আমার জীবনটাকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, এটাকে তারা ভিন্ন রূপে ভিন্ন চোখে দেখছে যে ফোনের ভিতরে কাজ করলেই কি পরকীয়া করা হয়? তাহলে যারা যারা ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম খুলে নিজের প্রতিভাগুলোকে বিশ্ববাসীর কাছে দেখাচ্ছে, তাহলে কি এগুলা পরকীয়া করে দেখাচ্ছে? মেয়েটা তখন চুপ মেরে যায়, কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, চারিদিক তার কাছে অন্ধকার মনে হয়। তারপর থেকে মেয়েটা বলে উঠল যে হ্যাঁ, আমি পরকীয়া করছি। যদি তোমার পরকীয়া দেখার এতই শখ থাকে, আমি যে নামটা বলবো তুমি সেই নামে ঢুকে দেখে নিতে পারো যে আমি কার সাথে পরকীয়া করি। তখন তো যে এগুলা কথা বলেছিল সে রেগে মেগে তো একাকার অবস্থা। তারপরে সে নিজে একা একা ওই নামটাতে সার্চ করে দেখে যে সেই দৈনন্দিন জীবনে যেগুলো কাজ করে, কি করে, কি না করে, সব কিছু সে এডিট করে তার মনের মাধুরী মিশিয়ে কথা দিয়ে
সেটাকে প্রেজেন্ট করে। এবং অনেকজন এরকম আছে তাকে ভালো ভালো কমেন্ট করে, লাইক করে এবং আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করে। তাহলে বলেন তো, আমাদের মেয়েদের জীবনটা যদি সেই গল্পের মতো বাস্তব হয়ে যায়, তাহলে কি কোনো মেয়ে আর এরকম কাজে আগ্রহ কি দেখাবে? কারণ তার সবসময় একই কথা মনে হবে যে আমি যে কাজটা করছি, কে বুঝে আমাকে সন্দেহ করছে, কে বুঝে আমাকে খারাপ বলছে। আমি যখন ভিডিওটা শুরু করি মোবাইলটা সামনে নিয়ে, কে বুঝি দেখে আমাকে বলবে এই মেয়েটা খুব খারাপ, এই মেয়েটা মনে হয় কারোর সাথে পরকীয়ায় জড়িয়ে গেছে। তো যারা টিকটক করে এবং যারা ইউটিউব চালায়, তারা কি পরকীয়া করে বেড়ায়? এটা আমার সবার কাছে প্রশ্ন। তো যাই হোক, গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার বেগুন ভাজাটা অলরেডি ডান। এখন আমি বেগুন ভাজাটা তুলে নিব। আজকে যে কি লোভনীয় খাবার হবে আপুরা ভাইয়ারা, সেরকম মজা হবে। বিশিষ্ট তেলের ভিতরে কিন্তু আমি এখন আলুগুলো দিয়ে দেব। আমি যেরকম গরম গরম তেলের ভিতরে আলুগুলো দিয়ে দিলাম, ঠিক এরকম ভাবে কিন্তু অনেক মানুষ আছে অজান্তে মানুষের মনে মানুষকে কষ্ট দিয়ে থাকে, যেটা হয়তো মানুষ সাময়িকভাবে ভুলে যায়, কিন্তু তার রুহু, তার আত্মা তাকে ক্ষমা করতে পারে না। এজন্য আমি প্রত্যেক মানুষকে বলবো, কাউকে যদি মনে কষ্ট দেওয়ার আগে আপনারা 100বার চিন্তা করবেন যে আমি তাকে কী উদ্দেশ্যে কথাটা মিন করে বলছি, কী উদ্দেশ্যে তাকে আমি এই খারাপ আচরণগুলো করছি। অবশ্যই 100বার হলেও চিন্তা করে বলবেন, যেন তার সামনে পরক্ষণে দাঁড়াতে আপনার লজ্জা না লাগে। তো এই তো দেখেন আমার রান্নাটা তো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আজকে এরকম একটু রান্না করার চেষ্টা করলাম, দেখি কেমন হয়, খেতে মজা হবে। আর কার কার আমার রান্নার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার সাথে গল্প করতে করতে আমার এদিকে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেল। এখন অবশিষ্ট যে তেল থাকবে, তেলের ভিতরে কিন্তু আমি মাছগুলো কষিয়ে নিব, দিয়ে এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখা মাখা আজকে ঝোল করব। তো দেখতে থাকুন আমার ভিডিও। অবশিষ্ট তেলের ভিতরে কিন্তু আমি মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আপনি একটু পানি দিয়ে দিবেন, আপনারা একটু পানি দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আমার মশলা বাসায় বানানো তৈরি করা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এই মশলাটা আরেকটু যাবে। আর লবণটা স্বাদ মতো, লবণটা যে যেরকম করে খান সেভাবে খাবেন। এটা খুব সুন্দরভাবে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস আপনাদেরকে প্রতিদিন একই কথা বলতে আমি চাই না, সবাই জানে কম বেশি রান্না করা, এখানে নতুন কিছু নেই। অনেক আপুরা আছে যে প্রচুর পরিমাণে ট্যালেন্ট রান্নাবান্না দিকে, আমি অনেকজনের ভিডিও দেখে থাকি, খুব ভালো লাগে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি একটু, কারণ মশলাটা ভালো করে কষানো হবে। জানেন আপুরা, আমার একটা জিনিস এমন হয়, যখন আমি মশলা কোনো কিছু কষাতে যাই তখন আমার কাশি চলে আসে, ঝাঁঝে আমার কাশিটা চলে আসে, আমি বুঝি না। এরকম কি সবার হয়? আপনাদেরও হয়? তো কষানোর ভিতরে কিন্তু আমি দিয়ে দিলাম এই মাছটা, তার সাথে দিয়ে দিলাম এই টমেটোটা একটা কাটা। ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষানো যাবে তত বেশি মজা হবে। সুন্দর করে কষাতে হবে। আর এই ফাঁকে আপনারা সে ভাজা বেগুন আলুটা ওর ভিতরে আপনারা দিয়ে দিবেন। আমি কিন্তু সেটা দিয়ে দিচ্ছি, ভাজা বেগুন আলুটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, একসঙ্গে সব কিছু কষাবো আমি, যেহেতু এখন মাছটা শক্তই থাকবে। আর একটু পরে যখন আমি দিতাম তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য চেষ্টা করবেন যে যখন মাছ দিবেন তারপর পরে এই ভাজাটা দিয়ে দিবেন।
তাহলে কি হবে, দুটো একসঙ্গে কষানো হবে এবং দুটার ভিতরে কিন্তু মশলাটা ঢুকে যাবে সুন্দরভাবে। লবণ, মরিচ, যেরকম মশলা আমি দিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে ওর সাথে মিশে যাবে। তো এইভাবে দেওয়ার পরে আমি একটু ভেজে রেখেছিলাম, সেই পাতিতে একটু তেল লাগানো আছে, আমি পানি দিয়ে দিলাম। আর এখন আমি ঢেকে ঢেকে সেটাকে আমি কষাবো। কষানোর পরেই আপনাদের মাঝে আমি আবার আসছি, খুবই মজা লাগবে। দেখেন আমি এখন সুন্দর করে করে কষাবো। কষানোর ভিতরে কিন্তু রান্নাটার টেস্ট লুকিয়ে আছে। গল্প করতে করতে এবং রান্নাটা ওইদিকে হয়ে গেছে, ওইদিকে আমার কিন্তু ভর্তাটাও হয়ে গেছে। তো এই তো আমি এখন সুন্দর করে পানি দিয়ে দিব, আর বেশি পানি আজকে দিব না, সিদ্ধ যেটুকু হয় সেটুকুই। যেহেতু ভেজে নিয়েছি অলরেডি অর্ধেক সিদ্ধ হয়েই আছে। এখন এরকমভাবে আমি সুন্দর করে পানিটা দিব। আর একটু মনে হয় পানি লাগবে, যেহেতু এরকম ধরনের ঝোলটা আমি রাখতে চাচ্ছি, তাহলে আরেকটু পানি লাগবে। আপনারা যে যেরকম করে খাবেন সেরকমভাবে আপনারা ঝোলটা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় কি জানেন, যে ঝোলটা একটু কম দেওয়াটাই ভালো, কারণ এইসব বেগুনের সাথে কিন্তু ঝোলটা বিশেষ করে যায় না। আমাদের বাংলাদেশে যে দেশি বেগুনটা আছে এটার সাথেই কিন্তু ভালোভাবে যায়। আর এটা ছাড়া তো আমার তরকারি অসম্পূর্ণ, এর জন্য দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা, তার সাথে দিয়ে দিলাম একটা মরিচ, সেটা না দিলেও চলতো যেহেতু মরিচ বাটা আমার আছে, কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, এটা এখন ঢেকে দিব, দেখি আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এইটা চাটনিটা হয়ে গেছে, ভর্তাটা। এখন এর সাথে আমি একটু সরিষা তেল অ্যাড করেছি, আরও সোনাতে সোহাগা হয়ে গেল, বলে সোনাই সোহাগা হয়ে গেল। যাই হোক, এত কিছু আমি টোটকা বলতে পারি না। তো এইটা এখন আমি আমার যে ভাগ্নি আছে তার জন্য একটু নিব, নিয়ে ওকে দিয়ে আসি, যেহেতু খাওয়ার টাইম প্রায় হয়ে যাচ্ছে, তো খেতে চেয়েছে, যতই হোক এখান থেকে একটু নিয়ে দিয়ে আসি। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইদিকে কিন্তু আমার মাছটাও রান্না হয়ে যাচ্ছে অলরেডি, আপনাদের সাথে কথা বলতে বলতে। মনে হলো লবণটা একটু কম হয়েছে, সেজন্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ঝোল আছে, চেষ্টা করলাম আর একটু লবণ দিয়ে দিতে। তো এই তো, যাই হোক, ভাগ্নিকে দিয়ে আসি। খামারে আছো? হ্যাঁ, খামারে আছো? খামারে মুরগি উঠিয়েছে। মৌসুমি আছো? ভর্তা। তুমি ভর্তা বানাইছো? না, আমি ওই যে ইয়ার ভর্তা বানাইছি। এই যে দেখেন আমার ভাগ্নি ধনিয়ার পাতা লাগাইছে, এগুলো একদিন তুলে নিয়ে যে ভর্তা করবো, আপনাদের মাঝে শেয়ারও করা হবে। ধরো, লাও, দেখো, খাই দেখো কেমন হয়েছে। অনেক সোনার সোনার নিয়ামত। না, রসুন দিয়েছি, কাঁচামরিচ, শুকনা মরিচ, কালো জিরা, আর তোমার হচ্ছে শুটকি মাছ, চিংড়ির শুটকি,
আর ধইনার পাতা আর পেঁয়াজ। পেঁয়াজ এটা তুমি যদি 1 সপ্তাহ রাখো তাও কিছু হবে না। হ্যাঁ, আর সরিষার তেল পরে দিয়েছি একটু, বুঝছো? সরিষার তেলটা দিলে ভালো লাগে। লাল চাল কোথায় পেলা? 2 কেজি আনি সরাবো খাওয়ার লাগে, বলছে যে খাই দেখি তো কিরকম লাগে। এমন শক্ত আমার বেটা খেতে পারছে না। হবে না তো, বলছে যে লাল চাল তো এটা মুড়ি ভাজা হবে গো। বলছে যে এই চাউলে ভাত ভালো লাগে। তো থাকো, আমি আবার রান্না হয়ে গেছে, এখন গোসল করব। আমার যে দৌড় মেরে দিয়ে আসি আমি রান্না করলাম, এটা শুঁটি ভর্তা করেছি, আর ওই যে কালকে লাল লাল বড় বড় লম্বা লম্বা বেগুন এনেছিলাম, সে বেগুন দিয়ে একটা হচ্ছে দেখছি ছিল, মাছ ছিল, ওই মাছটা দিয়ে বেগুনটা দিয়ে ভাজি করলাম, যাই গোসল করবো। ভর্তা